আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা আমাকে ভুলে যাননি। আসলে আমার কয়েকদিন খুব ব্যস্ততা গিয়েছে। ব্যস্ততাটা ছিল, আমি রিসেন্ট 10 মিনিট স্কুলে জয়েন করেছি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসাবে। দ্যাটস ওয়াই ওই দিকে অনেক সময় দিতে হয়েছে। তারপরেও আমি আপনাদের ভুলে যাইনি। আমি নিউজ রেগুলার পড়ছিলাম এবং আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ। এবং এই নিউজটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এটা নিয়ে আমি একটা নিউজ অলরেডি পড়েছিলাম। তো এই খবরটা বা এটা একটা খবর না, এটা একটা কলাম। আমাকে সবাই আসলে অপিনিয়ন নিয়ে বেশি পড়তে বলেন, কজ অপিনিয়নগুলো আসলে সবাই সুন্দরভাবে পড়িয়ে দেয় না, বা অপিনিয়নগুলো পড়া একটু কঠিন, এবং অপিনিয়নগুলোতে অনেক হার্ড ওয়ার্ডস থাকে যেগুলো থেকে মূলত ভোকাবুলারি আমার ইনরিচ করতে পারি। সো অপিনিয়ন অংশটা এমন একজন লিখেছেন, মাহফুজ আনাম, যিনি ডেইলি স্টারের আমরা জানি সম্পাদক, এবং দেশের যে সিভিল সোসাইটি বলা হয় সেটার তিনি একজন অন্যতম ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। এবং মাহফুজ আনামের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হওয়ার কারণে তাকে কিন্তু এই যে সার্চ কমিটি গঠন করা হয়েছে 300-র বেশি সদস্য নিয়ে, সেই সার্চ কমিটিতে ওনাকেও ডাকা হয়েছিল, কিন্তু উনি আসলে করোনার অসুস্থতার কারণে যাননি। তো উনি একটা কলাম লিখেছেন নিজের পত্রিকায়। উনি বলেছেন, দ্য সার্চ কমিটিস টাস্ক ইজ অ্যাজ মরাল অ্যাজ ইট ইজ লিগাল। উনি বলছেন যে অনুসন্ধান কমিটিতে আছে, অর্থাৎ অনুসন্ধান কমিটি কী কাজ করবে, তারা একজন যোগ্য সিইসি এবং তার আন্ডারে যে নির্বাচন কমিশনারগুলো থাকবেন তাদেরকে খুঁজে বের করবে। তো উনি বলছেন এদের কাজ যতটা না বেশি নৈতিক, ততটাই এটি হচ্ছে আইনসম্মত। এবং একটা ছবি দেখতে পাচ্ছেন যে ডেমোক্রেসিকে একটা কাঠের পাখির মতো করে রাখা হয়েছে এবং সার্চ কমিটি খুঁজছে নির্বাচন কমিশনারকে। তো আসলে এটা একটা, আমি বলবো, মক করা ছবি। তো আমরা চলুন দেখে আসি মাহফুজ আনামের এই সার্চ কমিটি সম্পর্কে তার মন্তব্যটা কীরকম বা আউটলুক কীরকম। কারণ মাহফুজ আনামের এই আউটলুক সম্পর্কে উইল গেট টু নো যে হোয়াট আর দ্য সিভিল সোসাইটি অফ আওয়ার কান্ট্রি থিঙ্কিং অ্যাবাউট দ্য সার্চ কমিটি। আমাদের দেশের যারা সামাজিক এবং নাগরিক সম্প্রদায়ের মানুষ আছেন, কর্তা ব্যক্তিরা আছেন, তারা কী ভাবছেন সার্চ কমিটি নিয়ে, আমরা আজকে এটা পড়ব। উনি ফার্স্টে লিখেছেন ব্র্যাকেটে, আই থ্যাঙ্ক দ্য সার্চ কমিটি ফর ইনভাইটিং মি। উনি সার্চ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন, যেহেতু এটা একটা পত্রিকা, সার্চ কমিটির মাধ্যমে জানতে পারবে। অ্যান্ড অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা করা, ফর নট অ্যাটেন্ডিং ডিউ টু কোভিড রিলেটেড কমপ্লিকেশনস। এবং আমি আসলে করোনা পরবর্তী জটিলতার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি না, এটা উনি বলেছেন। আচ্ছা, ফার্স্ট উনি বলেছেন অ্যাট দ্য ভেরি আউটসেট, উনি বলেছেন একদম শুরুতেই, দ্য গভর্নমেন্ট সেট দেয়ার ওয়াজ নো এনাফ টাইম টু মেক ল ফর দ্য ফরমেশন অফ অ্যান ইলেকশন কমিশন ইসি। উনি বলেছেন শুরুতে সরকার বলেছিল যে আসলে আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই যে আমরা একটা নির্বাচন কমিশন গঠন করব, আইন গঠন করব, হুইচ ইজ ম্যান্ডেটেড বাই দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, যেটা আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী করা একদম জরুরি। সিন্স ইটস অ্যাডাপ্টেশন মানে গ্রহণ করা, ইন 1972, অর্থাৎ সংবিধান গ্রহণের সময় থেকেই বলা আছে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করতে হবে। সরকার বরাবরই এ নিয়ে গড়িমসি করেছে, উনি অভিযোগ করছেন। দেন সাডেনলি দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্যাট ইট হ্যাড এনাফ টাইম। উনি গভর্নমেন্টকে মক করেছেন। উনি বললেন সরকার আবার হঠাৎ করে বলল, হ্যাঁ আমাদের হাতে সময় আছে টু মেক সাচ এ ল, এই আইনটা করার। Though it is called a law for the appointment of the chief election commissioner and other election commissioners, যদিও ওই আইনটার নাম হচ্ছে নির্বাচন কমিশন দের নিয়োগ এবং অন্যান্য কমিশনদের নিয়োগ। উনি বলেছেন অরিজিনাল নেম ইজ ইন বাংলা, মানে পুরো নামটা বাংলা আছে, অ্যাব্রিভিয়েটেড ট্রান্সলেশন ইজ আওয়ার্স। উনি সংক্ষেপ করেছেন ইংলিশে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডাজ ইট স্পেল আউট অফ দ্য ফরমেশন অফ এ সার্চ কমিটি। বলছেন যে যদিও মূল কাজটা আসলে নির্বাচন কমিশনকে খুঁজে বের করা এবং অন্যান্য কমিশনদেরকে খুঁজে বের করা, কিন্তু সার্চ কমিটি আসলে আগে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে, হুইচ উইল সিলেক্ট অ্যান্ড রিকমেন্ড টু দ্য প্রেসিডেন্ট, হু ইন হিজ টার্ন উইল ফর্ম দ্য ইসি ইন কনসালটেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার। বলছে এই যে সার্চ কমিটিতে এতগুলো মানুষ দেওয়া হয়েছে, নাগরিক সমাজের বিভিন্ন সচিব, আমলা, সবাই মিলে তারা রাষ্ট্রপতিকে নাম প্রস্তাব করবেন। রিকমেন্ড করা মানে কি? প্রস্তাব করা। ইন হিজ টার্ন উইল ফর্ম দ্য ইসি, নির্বাচন কমিশন গঠন করবেন। ইন কনসালটেশন মানে পরামর্শ করা, উইথ দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে। দ্য প্রেসিডেন্ট ইজ বাউন্ড বাই দ্য কনস্টিটিউশন টু ডু সো, এবং সংবিধানের বলে, সংবিধান দ্বারা এটা রাষ্ট্রপতি করতে বাধ্য। হাউ অ্যান্ড হোয়াই দ্য সার্চ কমিটি আইডিয়া কেম টু দ্য ফো, উনি বললেন যে কীভাবে এবং কেন এই আইডিয়াটা মাথায় আসলো সার্চ কমিটি গঠন করার। হোয়েন দ্য নিড ওয়াজ ফর এ ল টু ফর্ম দ্য ইলেকশন কমিশন ইটসেলফ হ্যাজ নেভার বিন স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেইন। বলছে যে ইসি গঠন করা নিয়েই আসলে সময় পাচ্ছিল না, এখন তারা আবার সার্চ কমিটি গঠন করেছে। এই আইডিয়াটা কোথায় মাথা থেকে আসলো, এবং ইলেকশন কমিশনের যে আইন কেন করা হলো এটা নিয়েও কোনো সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি।
অন দ্য ফেস অফ ইট বলছেন এর প্রাককালে দ্য সার্চ কমিটি ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য রাইট টিম টু ফর্ম দ্য ইসি। সার্চ কমিটি চেষ্টা করছে তারা ইলেকশন কমিশনের জন্য যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার, বাট দ্য আন্ডারলাইং, এটা খুব ইম্পর্টেন্ট হার্ডওয়ার্ড, আপনারা খাতায় নোট করে নিতে পারেন, ফোনে নোট করে নিতে পারেন। আন্ডারলাইং মানে অন্তর্নিহিত, আন্ডারলাইং মানে কি অন্তর্নিহিত, আর সিগনিফিকেন্স মানে তাৎপর্য। তার মানে তিনি বলছেন অন্তর্নিহিত তাৎপর্য অফ দেয়ার টাস্ক, তাদের কাজের অন্তর্নিহিত তাৎপর্য। আন্ডারলাইংয়ের আপনারা বলতে পারেন সিনোনিম র্যাডিক্যাল বা বেসিক বা ফান্ডামেন্টাল বলতে পারেন। আর সিগনিফিক্যান্স তো আপনারা জানেন, তাৎপর্য মানে সিগনিফিকেন্স মানে হচ্ছে কোনো কিছুর মরাল তাৎপর্য আর কি। Tax is there lying for the foundations for free and fair parliamentary elections, এবং এই নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে একটা স্বচ্ছ এবং মুক্ত নির্বাচন প্রতিষ্ঠা করা। 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন কমিশনের কাজ হবে, সেটাই জাতীয় নির্বাচন এগিয়ে আসছে। However, heard the ruling party supporters may try to whitewash the events surrounding the last general election. বলছেন যে সরকারি দল, রুলিং পার্টি মানে সরকারি দলের সমর্থকরা যতই হোয়াইট ওয়াশ মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করুক গত নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। সিরিয়াস ডাউটস পারসিস্ট শব্দের অর্থ আপনারা জানেন যে অবস্থান করা বা ওখানে ওটা নিয়ে কোনো কিছু নিয়ে খুব স্থায়ী একটা কংক্রিট এভিডেন্স থাকা। তাহলে উনি বলছেন খুবই সন্দেহ আছে স্থায়ী অ্যাবাউট ইস অথেন্টিসিটি, অর্থাৎ সেই নির্বাচনটা আসলেই অথেন্টিক বা আসলে নির্বাচন হয়েছিল কিনা স্বচ্ছ, এটা নিয়ে অনেক কথা আছে। বিকজ অফ ফল্টি ইলেকশনস, এই ত্রুটিপূর্ণ, ফল্টি মানে কি ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে দ্য প্রেস্টিজ, যে সম্মান ছিল অফ দ্য ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট, আমাদের যে এমপিদের সম্মান ছিল, টুক এ নিউজ ডাইভ মানে তাদের নাক কাটা গেছে, তাদের মান সম্মান হানি হয়েছে। আমরা জানি এখন কিন্তু আমাদের যে সংসদ সদস্যরা আছেন তারা আগের মতো ক্ষমতাশালী না, কারণ হচ্ছে তাদের অনেকের আসলে আমলাদের কাছে তাদের দড়ি বাঁধা, কারণ সবাই জানে যে নির্বাচনটা যতটা সুষ্ঠু হওয়ার কথা ছিল ততটা হয়নি, এটা সবাই স্বীকার করে। উইথ ইট দ্য প্রেস্টিজ অফ দ্য পার্লামেন্ট ইটসেলফ, এবং এটা জাতীয় সংসদের মতো একটা মহান জায়গারও সম্মানহানি হয়েছে, এটা মাহফুজ আনাম মনে করছেন। দিস হ্যাজ অলসো মেড আওয়ার ডেমোক্রেসি কোয়েশ্চেনেবল, উনি বলছেন এটি আমাদের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। দেখুন এইরকম লেখা যারা লিখবেন তারা এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। টু অল আস ওয়েল অ্যাট আস আউটসাইড অ্যাজ ক্লাউডেড আওয়ার আদারওয়াইজ স্টানিং সাকসেস ইন আদার ফিল্ডস, এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করছে, সেগুলোকে ম্রিয়মান করে ফেলেছে। ক্লাউডেড মানে ম্রিয়মান করা, মেঘাচ্ছন্ন করা। Here we may recall that under the Kazi Rokubuddin Ahmed led election commission, এই বর্তমান বলতে সদ্য সাবেক যে ইসি ছিলেন, সিসি ছিলেন নুরুল হুদা, তার আগে ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, তিনি 2012 থেকে 17 সাল পর্যন্ত ছিলেন, এবং উনি 14 সালের সেই নির্বাচনটা করেন বহুল আলোচিত, যেখানে 153 MPs আউট অফ 300 ওয়ার ইলেক্টেড আনঅপোজড, যারা 153 জন আনঅপোজড মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন, অর্ধেকের বেশি সাংসদ। দিস মিন দ্যাট নো ইলেকশন টুক প্লেস ইন মোর দ্যান হাফ অফ দ্য কনস্টিটিউয়েন্সিস ইন বাংলাদেশ। উনি বলছেন তার মানে অর্ধেক জায়গায় আসলে নির্বাচনই হয়নি, নির্বাচন হতেই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, সেখান থেকে ঝামেলাটা শুরু। উইথ দ্য মেজরিটি অফ ভোটার্স নট বিং এবল টু কাস্ট দেয়ার ভোটস অফ ইকুয়াল সিগনিফিকেন্স ইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আনকন্টেস্টেড সিটস ফর্ম দ্য মেজরিটি ইন দ্য হাউস অ্যান্ড ফর্ম দ্য নিউ গভর্নমেন্ট। উনি বলছেন এটা হওয়ার কারণে আসলে সরকারের এবং হাউজে যে গ্রহণযোগ্যতা ছিল সেটা হারিয়েছে। সো ফর্মার ইলেকশন কমিশনার রকিবউদ্দিন হোল্ডস দ্য ডুবিয়াস অন অফ প্রিসাইডিং ওভার পারহ্যাপস দ্য অনলি ইলেকশন এভার হেল্ড ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার দ্য মেজরিটি ভোটার্স কুড নট কাস্ট দেয়ার ভোট অ্যান্ড ইয়েট দ্য ইলেকশন ওয়াজ সার্টিফাইড অ্যাজ কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ফেয়ার। বলছে কাজী রকিবউদ্দিন এমন এক ইলেকশন করেছিলেন যে ইলেকশনে অর্ধেক অংশের মানুষের ভোট দিতে হয়নি, কিন্তু পৃথিবীতে এটাই মনে হয় একমাত্র নির্বাচন। মাহফুজ আনাম আবার হাস্যরস করে আসলে আফসোস করে বলছেন যে এই ইলেকশনকেও নাকি অনেক গ্রহণযোগ্য একটা নির্বাচন হিসাবে ধরা হয়েছিল। ওভার দ্য ইয়ার্স, এটা খুব এই প্যারাটা ইম্পর্টেন্ট, আপনারা এটা দেখবেন। ওভার দ্য ইয়ার্স দ্য পলিটিক্যাল পার্টিস ক্যাপাসিটি, রাজনৈতিক দলগুলোর ক্ষমতা, টু ম্যানিপুলেট মানে হচ্ছে ভঙ্গ করা বা কোনো কিছুতে নাক গলানো। ইলেকশনস হ্যাভ গ্রোন, বলছে যে কয়েক বছর ধরেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে নাক গলানো অনেক বেড়েছে, তাদের নির্বাচন অবৈধভাবে প্রশ্নবিদ্ধ করা। উইথ দ্য ওয়ার্ক অফ ফার্মস লাইক ক্যামব্রিজ অ্যানালাইটিকা একটা সংস্থা, ইন ডোনাল্ড ট্রাম্পস ইলেকশন ইন 2016, এবং এখানেও আসলে বলছে হু অপারেট ইন দ্য শ্যাডোস অ্যান্ড হ্যাভ নট বিন এক্সপোজড ইয়েট, উই হ্যাভ নো আইডিয়া of Israel protected surveillance software like Pegasus। এই যে বলছে ইসরায়েলের পেগাসাস কিনেছিল কিন্তু আমেরিকাও। তো এই নির্বাচনে আসলে এগুলা কতটা প্রভাব ফেলেছে, হুইচ উই আর রুমার্ড মানে গুজব শোনা, টু হ্যাভ বট ক্যান ডু উইথ দেয়ার ডাটা ক্রাঞ্চিং অ্যালগোরিদম পাওয়ারফুল এনাফ টু ডিসার্ন দ্য ডিপেস্ট প্রেডিজিস
বলছে যে এই যে ভোটারদের মধ্যে কুসংস্কার ঢুকায় দেওয়া, হ্যাঁ, এবং ইলেকশনস হ্যাভ বিকাম মোর অ্যান্ড মোর সাবটেল টু ক্রুড ম্যানিপুলেশনস অফ দ্য ম্যাসেস, এবং দিন দিন নির্বাচন অনেক ভঙ্গুর হয়ে যাচ্ছে, অ্যান্ড নট মেকিং অফ অ্যান ইলেকট্রাল ম্যান্ডেট দ্যাট ইট ওয়াজ ওয়ান্স, এবং একসময় নির্বাচন বলতে যেরকম নির্বাচন বোঝাতো সেটা আর হচ্ছে না। দিস ইজ ফার্দার আচ্ছা, সার্ভেলেন্সের ইয়েটা আপনাদেরকে জানাই। সার্ভেলেন্স মানে হচ্ছে নজরদারি করা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হার্ডওয়ার্ড, এবং এটার সিনোনিম হতে পারে আপনার মানে এরকম হতে পারে যে মিলিটারি ইন্টেলিজেন্স বা স্পাই ওয়ার, এগুলো দিয়ে নজরদারি করাকে বলাই সার্ভাইলেন্স। আচ্ছা, সার্ভেলেন্সের পরে আছে দিস ইজ ফার্দার এক্সারবেটেড, মানে হচ্ছে বর্ধিত করা, বাই দ্য ফ্যাক্ট দ্যাট রুলিং পার্টিস ইজ মোস্ট কান্ট্রিজ এনজয় ফর গ্রেটার অ্যাডভান্টেজ ইন ম্যানিপুলেটিং ইলেকশনস দ্যান দ্য অপোজিশন। আমরা জানি পৃথিবীর অধিকাংশ দেশে সরকারি দল আসলে সুবিধাজনক জায়গায় থাকে কোন দিক দিয়ে? গ্রেটার অ্যাডভান্টেজ, সুবিধাজনক জায়গায় তারা নির্বাচনকে সহজেই চাইলে প্রশ্নবিদ্ধ করতে পারে, নির্বাচনকে খুব নিজের মতো করে ব্যবহার করতে পারে। গিভেন ইটস কন্ট্রোল ওভার স্টেট মিডিয়া, যেহেতু সরকারি গণমাধ্যম তাদের নিয়ন্ত্রণে থাকে, অ্যান্ড দেয়ার কজি শব্দের অর্থ কি? রিলেশনশিপ। কজি মানে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য বা সুখকর, মানে কমফোর্টেবল বলতে পারেন বা প্লিজেন্ট বলতে পারেন। রিলেশনশিপ উইথ দ্য ফ্রেন্ডলি মিডিয়া, যারা যে মিডিয়াগুলো আসলে তাদের কথাই বলে। দ্য ক্যাপাসিটি অফ দ্য পার্টিস ইন পাওয়ার টু ইনফ্লুয়েন্স পাবলিক অপিনিয়ন ইজ 1000 times হায়ার কম্পেয়ার টু দেয়ার রাইভালস, এবং তারা খুব দ্রুত কী করতে পারে, তারা অন্য যে দল আছে তাদের ইনফ্লুয়েন্স করতে পারে খুব সহজেই অন্য পার্টির চেয়ে। দিস দে ডু ইন মেনি ওয়েস লাইক ইন অ্যাগোরেটিং ডেভেলপমেন্ট প্রজেক্টস। এইগুলো তারা কীভাবে করে? মেকিং এক্সট্রাঅর্ডিনারি গ্র্যান্টস ইন ইলেকট্রালি ভালনারেবল এরিয়াস বিফোর দ্য ইলেকশনস। সরকারি দল কিন্তু অনেকভাবে নির্বাচনের সুবিধা নিতে পারে, লাইক তারা যেহেতু ক্ষমতায় থাকে নির্বাচনের আগ পর্যন্ত, তারা অনেক বড় বড় উন্নয়ন প্রজেক্ট দেখাতে পারে। তারা কী করতে পারে? যে এলাকায় উন্নয়ন হয়নি ওই এলাকার মানুষের প্রচুর উন্নয়ন কাজ করে হঠাৎ করে নির্বাচনের আগে অনেক টাকা পয়সা দিয়ে তারা তাদেরকে কী করতে পারে? সরকারি অনেক প্রজেক্ট করে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে। অর বাই ইনস্টিগেটিং, এটা খুব ইম্পর্টেন্ট, বলছে যে ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা মানে উত্তেজিত করা। যেমন আপনি বলতে পারেন এক্সাইট, হ্যাঁ, এক্সাইট। ডিভিসিভ আইডিওলজিস মানে বিভক্তি করা, অর্থাৎ আমরা দেখছি ভারতে বিজেপি যেটা করে, যে অঞ্চলে বিজেপি কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল, ওরা ওই অঞ্চলে ধর্মীয় বিভাজনকে উস্কিয়ে দেয়, অ্যান্ড এক্সপ্লয়েটিং এথনিক, রিলিজিয়াস অ্যান্ড রেসিয়াল ফল্ট ইন লাইন্স দেয়ার অ্যাডভান্টেজ, এবং তারা সংখ্যালঘু এবং ধর্মীয় বিভিন্ন বিষয়কে সামনে তুলে এনে তারা এটা তাদের সুবিধাজনকভাবে ব্যবহার করে। যেমন ভারতে আমরা হিজাব বিতর্ক দেখেছি, বিজেপি এটা নিয়ে হিন্দু ভোটার যারা তাদেরকে ভোট দিত না, বিজেপির প্রতি অসন্তুষ্ট, এই ধর্মীয় ব্যাপারটা কাজে লাগিয়ে তারা ভোট নিতে চাচ্ছে। এটা কিন্তু উপমহাদেশের পুরনো পলিটিক্স। উইথ অল মেজর ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট, ব্যুরোক্রেসি, পুলিশ, ইন্টেলিজেন্স, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মোস্টলি ইন দ্য টোটাল কন্ট্রোল, এবং আমরা জানি সরকারের হাতে থাকে কোনটা? আমলাতন্ত্র, পুলিশ, গোয়েন্দা, এবং আমরা জানি যে স্থানীয় প্রশাসন। এবং উইথ দি enormous source of funds, the ruling parties all over have reduced to a mockery what was meant to be the expression of people's will, এবং আসলে জনগণের ইচ্ছা, গণতন্ত্র যেটা বলা হয় সেটার আসলে একটা হাস্যকর রূপ ধারণ করে, আমরা যেটা জানি। আচ্ছা, প্রফেসর আলী রিয়াজ, ডিস্টিংগুইশড প্রফেসর, উনি কোন জায়গার প্রফেসর? ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি, ইউএস। উনি একটা কলাম লিখেছেন এই ডেইলি স্টারে 2022 সালেরই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। টক্স অ্যাবাউট হাইব্রিড পলিটিক্যাল রিজাইমস, মিনিং পলিটিক্যাল রিজাইমস দ্যাট কম্বাইন ডেমোক্রেটিক অ্যান্ড অথরিটেরিয়ান ট্রিটস। আলী রিয়াজ একটা নতুন কথা বলেছেন যে এখনকার যে রাজনৈতিক দলগুলো তারা আসলে শুধুমাত্র রাজনৈতিক দল না, তাদের মধ্যে গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ দুটা মিলে তারা, অর্থাৎ গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র মিলিয়ে হাইব্রিড হয়ে গেছে। অ্যান্ড হাউ দে কন্ডাক্ট ইলেকশনস, এবং কীভাবেই তারা ইলেকশন কন্ডাক্ট করে। আসলে খবরটা আরও একটু বড়, বাট আমি আসলে এত বড় খবর পড়ে আমার ইয়েকের লেংথ আমি বাড়াতে চাই না। বাকি অংশটা আপনারা পড়ে নেবেন, আমি অর্ধেক পড়ে দিলাম। যারা আমার খবর নিয়মিত দেখেন তারা বাকি অংশটা অবশ্যই পড়তে পারবেন। আমি পুরো অংশটা তখনই পড়বো যখন আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও আপনারা দেখেন না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কিন্তু ইমপ্রেশন কমে যায়, ভিডিওর ভিউজ কম হয়। দ্যাটস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা পুরো ভিডিওটা আজকে যে পর্যন্ত পড়লাম সে পর্যন্ত দেখেন, ইমপ্রেশন রেট যদি আমাদের বাড়ে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পুরো নিউজটা পড়বো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা যে কাজটা করবেন এটা খুব মোটামুটি কিন্তু কঠিন একটা আর্টিকেল। এই আর্টিকেলটা পড়ে আপনি কি বুঝলেন? আমি যেতটুকু পড়িয়েছি 60-70% পড়িয়েছি, এটা আপনি 2 লাইনে আপনার কমেন্টে লিখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা উৎসাহ দিলে, আপনারা পুরো ভিডিও দেখলে, শেয়ার করলে ইনশাল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।